হত দরিদ্র ঘরের ছেলে ভাস্কার। দরিদ্রতার কারণে সকলের কাছে অপমানিত হয় সে। আর এই গরিব ছেলেটি কিভাবে তার ব্রেন খাটিয়ে জিরো থেকে হিরো হয়ে ওঠে আর সকলের মুখে পাল্টা জবাব ছুড়ে দেয়, সেটিই দেখব আজকের গল্পে। ৬,০০০ টাকা বেতনের এক সাধারণ ব্যাংক কর্মকর্তা কিভাবে শত শত কোটি টাকার মালিক হয়, সেই মাস্টার প্ল্যানগুলোই দেখব আমরা। মুভির নাম লাকি ভাস্কার, যেটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে এবং আমার দেখা অন্যতম সেরা মুভি এটি। ১৯৯২ সাল, বম্বে। এখানেই আমরা গল্পের নায়ক ভাস্করকে দেখতে পাই। তো একদিন সকালবেলা ভাস্কর জগিং এ বের হয় আর জগিং শেষে সে পরিবারের টুকটাক জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সিবিআই অফিসার লক্ষ্মণ তার টিম নিয়ে সেখানে চলে আসে আর সাথে সাথে ভাস্করকে কাস্টাডিতে নিয়ে যায়। আর তার পরের দিন সকালেই ভাস্করকে তারা নিয়ে আসে একটা ব্যাংকে। এখানেই মূলত সে কাজ করে আর এটা হলো ইন্ডিয়ার মাগাধা ব্যাংক। এরপরই লক্ষ্মণ ভাস্করকে বলতে শুরু করে, আমরা খবর পেয়েছি তোমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে, এজন্যই আমরা এখানে ব্যাপারটা তদন্ত করতে এসেছি। ঠিক তখনই ভাস্করের মোবাইলে তার ওয়াইফ সুমতির কল আসে। সুমতি ভাস্করকে বলছিল তাদের বাড়িতে বেশ কয়েকজন সিবিআই অফিসার এসেছে, তাই ভাস্কর যেন জলদি বাড়িতে ফিরে আসে। তার চিন্তা হচ্ছে, তো ভাস্কর তাকে বলতে থাকে যে সে যেন এত চিন্তা না করে, শুধু অফিসারদের সে যেন তাদের ডিউটি করতে দেয় আর একদমই চিন্তা মুক্ত থাকে। সে যত জলদি সম্ভব বাসায় ফিরে আসছে। তো সিবিআই অফিসারটি যখন ব্যাংকের অনেকগুলো কাগজপত্র চেক করছিল, ঠিক তখনই ভাস্কর আমাদের তার নিজের সম্পর্কে বলতে শুরু করে। কাহিনীটা আরেকটু ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা একটা ব্যাংকের দৃশ্য দেখতে পাই। ভাস্কর মূলত এই মাগাধা ব্যাংকেই একটি ছোট্ট পদে কাজ করছিল। তার বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা, কিন্তু তার ঋণ ছিল প্রায় ৩৬,০০০ টাকা। তো এই ঋণ পরিশোধ করার জন্য আর নিজের পরিবারকে দেখাশোনার জন্য সে সারাদিন অনেক কষ্ট করত আর অল্প কয়টা যে টাকা পেত তা দিয়ে কোনো রকমে তার দিন চলতো। আর প্রত্যেক দিন ভাস্কর একটা পুরনো বাজাজ বাইকে করে ব্যাংকে আসতো আর খুব সততার সাথেই তার দায়িত্ব পালন করত। সে সবসময় চিন্তা করত যদি তার একটু প্রমোশন হয় তাহলে তার স্যালারিটা একটু বাড়বে আর সে তার ঋণগুলো পরিশোধ করতে পারবে। এমনকি ভাস্কর তো তার ব্যাংকের সমস্ত কাজগুলো সময়ের আগেই শেষ করে দেয়। সে কাজে এত বেশি ভালো ছিল যে কয়েকবার বেস্ট এমপ্লয়ের অ্যাওয়ার্ডও পেয়েছে, তবে তার এখন পর্যন্ত প্রমোশন হয়নি, এটাই তার দুঃখ। আচ্ছা, আর এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেই সময় ব্যাংকে কিন্তু সাধারণত কম্পিউটার খুব একটা ব্যবহার করা হতো না। সব সময় তাদেরকে পেপারেই কাজের সবকিছু লিখে রাখতে হতো। কম্পিউটার শুধুমাত্র ব্যবহার করা হয় ৩ থেকে ৬ মাস পর পর একবার করে। সাধারণত ৩ থেকে ৬ মাস পর একবার করে ব্যাংকের সমস্ত স্টেটমেন্ট কম্পিউটারে নিয়ে সেভ করে রাখা হতো, কিন্তু এর আগে সকল কাজগুলো কাগজেই লিখে রাখা হতো। তো ভাস্কর যেই ব্যাংকে কাজ করত ওই ব্যাংকের ঠিক বাইরেই মারুতি কোম্পানির একটা লাল গাড়ি পার্ক করা আছে, যেটা ছিল কোনো এক কাস্টমারের, যে এখনো তার লোন পরিশোধ করতে পারেনি, তাই তার গাড়িটি এখানে এনে রাখা হয়েছিল। তো ভাস্কর প্রতিদিন কাজে এসেই ওই গাড়িটা দেখতে থাকতো আর হাজারো স্বপ্ন বুনত। সে ভাবত কোনো একদিন সেও এমন একটা গাড়ি কিনবে। এরপর আমরা জানতে পারি ভাস্করের একটা বন্ধু আছে যার নাম সাম্বা। এরা দুজনেই একসাথে একই স্কুলে পড়াশোনা করত। ভাস্কর পরীক্ষায় পাশ করে ব্যাংকে একটা চাকরি পেলেও তার বন্ধু পরীক্ষায় পাশ করতে পারেনি, তাই সে এখন ছোটখাটো একটা চাকরি করেই নিজের সংসার চালাচ্ছে। ভাস্কর মূলত চাকরির পাশাপাশি সাইড ইনকামের জন্য ব্যাংকের অ্যাপ্লিকেশন ফর্মগুলো ফিল আপ করত আর সেখান থেকে সে বেশ কিছু টাকাও ইনকাম করত, কারণ এছাড়া যে আর কোনো উপায় নেই তার, কারণ তার পুরো পরিবারকেই তার দেখাশোনা করতে হয়, যেখানে সে ছাড়াও তার বাবা, ভাই বোন, স্ত্রী আর সন্তান রয়েছে। এ কারণেই সে অনেক বেশি কাজ করে কিছু টাকা ইনকাম করে। তো এর মধ্যে একদিন সেখানে অ্যান্থনি নামের একটা লোক আসে আর সে ভাস্করের কাছ থেকে ২ লক্ষ টাকা লোন চেয়ে বসে। ভাস্কর তখন সিকিউরিটির জন্য কি আছে সেটা জানতে চায়। তো লোকটা জানায় তার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই, তাই ভাস্কর তাকে লোন দিতে মানা করে দেয় আর সেখান থেকে চলে যেতে বলে, কারণ সিকিউরিটি না দিলে ব্যাংক তাকে লোন দিতে পারবে না। তখনই অ্যান্থনি বলে তার কাছে বন্ধক রাখার জন্য শুধুমাত্র ব্যাংকের কতগুলো কাগজপত্র আছে, কিন্তু ভাস্কর বলে এগুলো এখানে ব্যবহার করা সম্ভব হবে না, তাই লোকটা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে ভাস্কর যেই মহল্লায় থাকে সেই মহল্লার প্রায় সবার কাছ থেকেই অল্প অল্প করে বেশ কিছু টাকা সে ধার নিয়েছে। সে সমস্ত লোককে একের পর এক ডেট দিয়ে দেয়
কিন্তু সময় মতো কখনোই তাদের টাকা সে পরিশোধ করতে পারে না। আর সেই কারণে তার মহল্লার বেশিরভাগ লোক তাকে পছন্দ করে না। সে যখনই তার বাইক নিয়ে মহল্লা দিয়ে বেরোয়, সবাই তার দিকে একটু রাগী চোখেই তাকায়। যাই হোক, এখন বলি ভাস্কারের পরিবারের সম্পর্কে। একটা সময় ভাস্কারের বাবা অনেক বড় সিএ ছিল, আর রিটায়ারমেন্টের পর সে যেই টাকা পেয়েছিল তা দিয়ে তার বন্ধুর সাথে একটা ব্যবসা দাঁড় করায়। তবে তার সেই বন্ধু তাকে ধোঁকা দিয়ে দেয়। তারপর সে সব হারিয়ে বসে পড়ে, আর এখন সে অনেক বড় ডিপ্রেশনের মধ্যে আছে। ওই ঘটনার পর থেকে সে এখন কারো সাথেই ঠিকঠাকভাবে কথা বলে না, একা একা থাকতেই বেশি পছন্দ করে। দিনরাত চুপচাপ বসে থাকে, চা খায় আর সারাটা দিন পেপার পড়ে। আর ভাস্কার যখন খুব ছোট ছিল তখনই তার মা মারা যায়। এছাড়াও ভাস্কারের ছোট একটা ভাই আর ছোট এক বোন আছে। এদের দুজনের দেখাশোনাও ভাস্কারই করে থাকে। ভাস্কার আর সুমতি একজন আরেকজনকে খুব ভালোবাসত। এরপরই তারা দুজন বিয়ে করে নেয়। সুমতির পরিবার তাদের এই সম্পর্ক মেনে না নিলেও সে তার পরিবারের বিপক্ষে গিয়েই ভাস্কারকে বিয়ে করেছিল। আর তাদের দুজনের একটা মিষ্টি বাচ্চাও আছে। সুমতির একটা স্বপ্ন ছিল ব্যাংক থেকে বেশ কিছু টাকা লোন তুলে সেই টাকা দিয়ে সে একটা খাবারের ব্যবসা করবে। আর এই কথা সে ভাস্কারকেও বলে। তখন ভাস্কার তাকে বলতে থাকে যে আমাদের তো আগে থেকেই অনেক ঋণ জমা হয়ে আছে, আমাদের প্রথমে সেই পুরনো ঋণগুলো পরিশোধ করতে হবে, এরপরেই তুমি তোমার খাবারের ব্যবসাটা শুরু করতে পারবে। সুমতির মন খারাপ হলেও সে ব্যাপারটা বুঝতে পারে, তাই এটা নিয়ে আর কিছুই বলে না। তো এর মধ্যেই সুমতি জানায় তার ভাইয়ের ছেলের জন্মদিন, তাই তাদেরকে দাওয়াত দেয়া হয়েছে, সেখানে যেতে হবে। ভাস্কারও যেতে রাজি হয়ে যায়, কিন্তু তার কাছে তো এত টাকা ছিল না যে সে একটা গিফট কিনে নিয়ে যাবে, তাই সে প্রথমে যেতে চাইছিল না। কিন্তু পরবর্তীতে তারা দুজন বুদ্ধি করে তাদের ছেলেরই একটা নতুন খেলনা র্যাপ করে সুমতির ভাগ্নের জন্য নিয়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরই আমরা দেখতে পাই সুমতির পরিবারের কেউই ভাস্কারের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, কারণ তার টাকা পয়সা কম, এজন্য কেউ তাকে ভ্যালুই দিতে চায় না। সুমতিরও ব্যাপারটা খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। এরপর দেখা যায় তাদের ছেলেকে যখন খেতে দেওয়া হয় তখন ছোট একটা কেকের পিস দেওয়া হয়। সবাইকে বড় বড় পিস দিলেও তাদের ছেলেকে ছোট পিস দেওয়া হয়। আর সে যখন তার মামিকে বলে যে আমাকে একটা বড় পিস দাও না, তখন তার মামি তাকেও অনেক কথা শোনায় আর বলে সে এতটুকুই ডিজার্ভ করে। এই সব কিছু দেখে সুমতি আর ভাস্কার দুজনেরই অনেক বেশি কষ্ট হতে থাকে। সুমতির মা তো তাকে বলেই বসে যে তুই এই ভাস্কারকে ছেড়ে দে, তোকে আমরা আরো ভালো জায়গায় বিয়ে দিব। কিন্তু সুমতি তার মায়ের এসব কথায় খুবই রেগে যায়। এরপরই তারা সেখান থেকে চলে আসে আর তিনজন মিলে একটা বার্গার শপে যায় বার্গার খেতে। আর সেখানে 3টা বার্গার অর্ডার করে। কিন্তু সে যখন টাকা দিতে যাবে তখন সে দেখে তার কাছে তো 3টা বার্গার কেনার মতো টাকা নেই, তাই সে 2টা বার্গারই দিতে বলে। তবে তার এই অবস্থা দোকানদার বুঝতে পারে, তাই সে তাকে 2টা বার্গারের টাকা নিয়ে 3টা বার্গারই দেয়। এটা দেখে ভাস্কারও খুশি হয়ে যায়। আসলে আমাদেরও মাঝে মধ্যে মানুষকে এভাবেই হেল্প করা উচিত, একটু খুশি করা উচিত, তাহলে নিজের মনেও শান্তি পাওয়া যায়। যাই হোক, তো এরপর তারা সবাই মিলে বার্গার খায়। কিন্তু ভাস্কারের ওয়াইফের মনটা একটু খারাপ ছিল, কারণ এত অভাব অনটন আর এত অপমান তার আর ভালো লাগছিল না। আর ভাস্কারের জন্য তার খুব খারাপ লাগতে থাকে। আসলে ভাস্কার তো অনেক কষ্ট করেও মাত্র 6,000 টাকা বেতন পেত, তা দিয়েই তার পুরো পরিবার তাকে চালাতে হতো। এমনও সময় যেত নিজে না খেয়ে, নিজের স্বপ্ন পূরণ না করে তাকে পরিবারের সব প্রয়োজন মেটাতে হতো। এর মধ্যেই অ্যান্থনি বারবার ভাস্কারের কাছে আসে আর লোন চাইতে থাকে। একদিন সে ভাস্কারকে বলে মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে একটা শিপ আসবে, আমি ওই শিপের মাধ্যমে বেশ কিছু টিভি আনছি। টিভিগুলো আনার জন্য আমি তাদেরকে 1.5 লাখ টাকাও দিয়েছি। কথা ছিল টিভি আনার পর তাদের বাকি টাকাটা পরিশোধ করব। এখন শিপগুলো ইন্ডিয়াতে পৌঁছে গেছে, আর আমি যার উপর ডিপেন্ড করে টিভিগুলো কিনেছিলাম সে এখন আমাকে টাকাগুলো ধার দেওয়ার জন্য রাজি হচ্ছে না। এখন আমার শুধু 2 লাখ টাকা প্রয়োজন। এখন ইন্ডিয়াতে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর অনেক দাম, তাই দয়া করে তুমি যদি আমায় 2 লাখ টাকা ধার দেওয়ার ব্যবস্থা করে দিতে, তাহলে আমি টিভিগুলো বিক্রি করে তোমার টাকা পরিশোধ করে দিতাম, আর সেটাও মাত্র 1 দিনের মধ্যেই। আর এখন যদি তাদের থেকে আমি টিভিগুলো আনতে না পারি, তাহলে তারা আমার টিভিগুলো মানুষের কাছে বিক্রি করে দিবে। অ্যান্থনির এসব কথা শুনে সাম্বা ভাস্কারকে বলতে শুরু করে, তোমার শালা তো অনেক টাকার মালিক আর ইনকামও তার বেশ ভালো, তাই তার কাছেই তুমি একটু সাহায্য চাইতে পারো। তো
তো যখন অ্যান্থনি সমস্ত টিভিগুলো বিক্রি করবে তখন তো সে আমাদের টাকার সাথে বেশ কিছু টাকা প্রফিটও দিবে। সে সময় তুমি তোমার শালাকে টাকা ফেরত দিয়ে দিও। কিন্তু ভাস্কারের পছন্দ না তার শালার কাছ থেকে টাকা চাওয়া। তবুও সে অ্যান্থনিকে বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এরপরে ভাস্কার যখন তার বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় পাটেল নামের একটা লোক তার কাছ থেকে টাকা চাইতে এসেছে। এই লোকটার কাছ থেকে ভাস্কার বেশ কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরও সে টাকাটা পরিশোধ করেনি। তাই লোকটা পুরো মহল্লার সামনে তাকে ছোট করে, তার শার্টটাও টেনে হিচড়ে অনেকটা ছিঁড়েই ফেলে। এরপর তার যে একটা বাইক ছিল সেটাও সে নিয়ে যায় আর তাকে বলে টাকাটা পরিশোধ করে তবেই যেন সে বাইকটা নিতে আসে। এই সব কিছুর পর ভাস্কার অনেক ভেঙে পড়ে। সে সেখানে ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। পরের দিনই সে ব্যাংকে যাওয়ার জন্য বের হয়, তবে তার বাইকটা তো এখন আর তার কাছে নেই। তাই সে ঠিক করে সে ট্যাক্সিতে করেই অফিসে যাবে, কিন্তু তার জন্যও তো তার কাছে কোনো টাকা ছিল না। তাই সে অনেক মানুষের কাছ থেকেই লিফট চায়, কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি হয় না। এরপর বাধ্য হয়ে সে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে ব্যাংকে আসে। আর ব্যাংকে আসার পরেই সে একটা বড় ঝটকা খায়। মূলত ভাস্কারের যেই প্রমোশনটা হওয়ার কথা ছিল ওই প্রমোশনটা তার পরিবর্তে অন্য একজন পায়। সে এত বছর ধরে এত কষ্ট করে এসেছে শুধুমাত্র এই প্রমোশনটার জন্য, কিন্তু সেটাও আজ আর একজন পেয়ে গেল। এটা সে মেনেই নিতে পারে না। ব্যাংকের সমস্ত কর্মচারীরাও তো এটাই ভেবেছিল যে প্রমোশনটা ভাস্কারই পাবে, কারণ তার পারফরমেন্স অনেক ভালো। তো ভাস্কার তো আবারও ভীষণ কষ্টে ভেঙে পড়ে। তার এতদিনের সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। তাই ভাস্কার সাথে সাথে ম্যানেজারের কাছে যায় আর তাকে বলে, আমি অনেক পরিশ্রম করেছিলাম যেন এই বছরে আমি সব থেকে ভালো কর্মচারী হতে পারি। আমি সব কাজগুলো সময়ের আগেই করার চেষ্টা করেছি, কিন্তু আপনি একজন বাঙালি হওয়ার কারণে অন্য একজন বাঙালিকে প্রমোশন দিয়ে দিয়েছেন। এটা শুনে ম্যানেজার ভাস্কারকে বকতে শুরু করে আর তাকে বলে, তোমার থেকেও সে অনেক বেশি মেধাবী একটা ছেলে, আর তুমি তো তোমার সাইড বিজনেস এখনো করে যাচ্ছ। মানুষের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে টাকা ইনকাম করছো। এখন এটা যদি জিএম স্যার জানতে পারে তাহলে তো সে তোমাকে চাকরি থেকেই বের করে দিবে। এরপর সে ভাস্কারকে ভয় দেখিয়ে আরো বলে, এখন বলো, এটাকে আমি জিএম স্যারকে বলবো? এই কথা শুনে ভাস্কার কান্না করতে করতে ম্যানেজারের কাছে হাত জোর করে ক্ষমা চায়। তাকে বলে, দয়া করে এরকমটা করবেন না, এই চাকরিটা আমার ভীষণ দরকার। তো এভাবেই সে তার কাছে হাত জোর করে বারবার রিকোয়েস্ট করতে থাকে। ব্যাংকের সকল কর্মচারী তখন ভাস্কারকেই দেখছিল। তার এই করুণ অবস্থা দেখে তারা অনেক কষ্ট পায়, কারণ সে তো অনেক সৎ একজন মানুষ আর সে কত কষ্টও করেছে, কিন্তু তার মূল্য পেল না। একটু পরই দেখা যায় ভাস্কার নিজেকে সামলে নেয় আর আবারও স্বাভাবিকভাবে মনোযোগ দিয়ে তার কাজ করতে শুরু করে। সন্ধ্যায় ভাস্কার তার বন্ধু সাম্বাকে নিয়ে একটা হোটেলে আসে। ঠিক তখনই তার কাছে আসে অ্যান্থনি। সে আবারও ভাস্কারকে বলে, আজকে এই টাকাগুলো তাদের দেওয়ার শেষ দিন। আমি যদি আজ টাকাগুলো তাদের না দিতে পারি তাহলে সমস্ত টিভিগুলো তারা কম মূল্যে বিক্রি করে দিবে। আমার তখন অনেক টাকা লস হয়ে যাবে। এই কথা শুনে ভাস্কার তার ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে আর অ্যান্থনিকে দিয়ে দেয়। এটা দেখে তো সাম্বা রীতিমতো শক খেয়ে যায় যে ব্যাপার কি, ভাস্কারের কাছে তো এত টাকা থাকার কথা না। সে তো বুঝতেই পারছিল না তার কাছে এতগুলো টাকা কোত্থেকে এলো। তাই সে তাকে জিজ্ঞেস করে যে তুই এতগুলো টাকা একসাথে কিভাবে পেলি? আসলে টাকাগুলো সে ব্যাংক থেকে নিয়ে তার ব্যাগে রেখেছিল। মূলত এই টাকাগুলো তাকে লকারে রাখার জন্যই দেয়া হয়েছিল, কিন্তু সে এগুলো লকারে না রেখে তার ব্যাগে রেখেছে, কারণ সেদিন ছিল সপ্তাহের শেষ দিন, অর্থাৎ আবারও 2 দিন পর ব্যাংক খুলবে। তাই সে ভেবেছিল অ্যান্থনি যখন 2 দিন পর সমস্ত টিভি বেচে ওই টাকাগুলো ফেরত দেবে তখন সেও সকাল সকাল ব্যাংকে গিয়ে লকারে টাকাগুলো রেখে দিয়ে আসবে। আর সেই সব কিছু করেছে অনেকটা কষ্ট পেয়ে, কারণ এতদিন সৎ থাকার পরে সে কোনো মূল্যই পায়নি। তার বদলে আর একজনের প্রমোশন হয়ে গেল। ম্যানেজার ঘুষ নিয়েই তার এলাকার লোককে এই প্রমোশনটা দিয়েছে, যা ভাস্কার কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সেও এবার অসৎ পথ বেছে নিয়েছে। যদিও সে টাকাগুলো আবারও ব্যাংকের লকারে রেখে দিবে, কিন্তু এটা তো এক ধরনের অপরাধী। তবুও সে রিস্ক নিয়ে এই কাজ করেছে। আর ভাস্কার জানতো যদি 2 দিনের মধ্যে অ্যান্থনি টাকাগুলো ফেরত দিতে না পারে তাহলে সর্বোচ্চ তাকে চাকরি থেকে বের করে দেয়া হবে। কিন্তু সে এমনিতেই অনেক টেনশনে ছিল। তার জীবনে এত কিছু ঘটে যাওয়ার পর এখন তার আর কোনো কিছুই হারানোর ভয় নেই। এটা তখন তার কাছে খুবই সামান্য বিষয়ই মনে হচ্ছিল।
অ্যান্থনি তখন তাদের বলে ইন্ডিয়াতে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মূল্য অনেক বেশি, কিন্তু অন্য দেশ থেকে সেগুলো এদেশে আনতে অনেক ট্যাক্স পে করতে হয়। একটা টিভির মূল্য 24,000 টাকা, যেটা ওই দেশ থেকে বিক্রি করা হয় অর্ধেকেরও কম টাকা দিয়ে। তাই আমরা শুধু ছোট্ট একটু বুদ্ধি খাটিয়ে এখন থেকে ইনকাম করতে পারি। আমাদের ভারতের আইন অনুযায়ী আমরা যদি খুচরা অংশ আমদানি করি, অর্থাৎ টিভির যন্ত্রগুলো আমদানি করে থাকি, তাহলে সরকার এখান থেকে ট্যাক্স নিতে পারবে না। তাই আমরা খুচরা অংশগুলো ইম্পোর্টের নামে টিভিগুলো ইম্পোর্ট করব। আর কাস্টমসের অফিসারকে একটু টাকা দিলেই সে সবটা ম্যানেজ করে দিবে। এভাবে যদি আমরা টিভিগুলো নিয়ে আসতে পারি, তাহলে একটা টিভিতে খরচ পড়বে মাত্র 10,000 টাকা। তখন আমরা ওই টিভি ইন্ডিয়াতে বিক্রি করতে পারবো 20 থেকে 24,000 টাকা পর্যন্ত। এখান থেকে আমরা অনেক টাকা লাভও করতে পারবো, এমনকি পুরো মার্কেটেই আমাদের নাম ছড়িয়ে পড়বে। তো এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 2 দিন। তো কালকেই ব্যাংক খুলবে। সকাল হলেই ভাস্কার অ্যান্থনির জন্য অপেক্ষা করতে শুরু করে। দেখতে দেখতে পুরো দিনটাই পার হয়ে যায়, কিন্তু তখনও অ্যান্থনির কোনো দেখা মেলে না। ভাস্কার তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে অ্যান্থনি আবার তাকে ধোকা দিয়ে দিল না তো। কিন্তু এরপরই দেখা যায় অ্যান্থনি আর সাম্বা ভাস্কারের বাড়িতে আসে, আর তারা অনেক হতাশাপূর্ণ চেহারা নিয়ে ভাস্কারকে বলতে শুরু করে সবকিছুই শেষ হয়ে গেছে, আমাদের এতদিনের পরিশ্রম সবকিছু নিমিষেই শেষ হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দিও। এই কথা শুনে ভাস্কার তো অনেক টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। ঠিক তখনই সে অ্যান্থনির মুখে হাসি দেখতে পায়, আর অ্যান্থনি ভাস্কারকে বলে সব টিভিগুলোই তারা বিক্রি করে ফেলেছে। আসলে তারা একটু ভাস্কারের সাথে মজা নিচ্ছিল। এরপরই সে ভাস্কারকে বলে এই নাও তোমার 2 লাখ টাকা। এরপর তাকে সে বেশ কিছু টাকা প্রফিটও দেয়। এটা দেখে তো ভাস্কার অনেক খুশি হয়ে যায়। তাই সে অ্যান্থনিকে জড়িয়ে ধরে আর বলে তুমি আজ আমার সম্মান আর চাকরি দুটোই বাঁচিয়েছ। অ্যান্থনিও তখন ভাস্কারকে ধন্যবাদ দেয় তাকে এভাবে বিশ্বাস করার জন্য। পরের দিন একদম সকালবেলা ভাস্কার ব্যাংকে চলে আসে আর ঠিকঠাক ভাবে ব্যাংকের লকারে রেখে দেয় টাকাগুলো। ওই দিনের পর থেকে তাদের 3 জনের মধ্যেই একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবেই ভাস্কার লুকিয়ে টাকা নিয়ে অ্যান্থনিকে দিত, আর অ্যান্থনি সেই টাকাগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র ইম্পোর্ট করে মার্কেটে বিক্রি করত। আর এর থেকে যেই টাকা প্রফিট আসতো তারা 3 জনে সেগুলো ভাগ করে নিত। ভাস্কার এখান থেকে অনেক টাকা প্রফিট পেত, যেই টাকা দিয়ে ধীরে ধীরে সে তার সমস্ত ঋণগুলো পরিশোধ করতে থাকে। আর এই প্রফিটের টাকা দিয়েই ভাস্কার একদিন তার বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করতে চায়। কিন্তু ভাস্কারের এরকম পরিবর্তন দেখে সুমতির তার উপর একটু সন্দেহ হয়, কিন্তু ভাস্কার তাকে কিছুই বলে না। শুধু বলে সে তার বন্ধুদের সাথে মিলে একটা ছোটখাটো বিজনেস করছে, সেখান থেকেই টাকা আসছে। এরপরই ভাস্কার তার ছেলের জন্মদিনে তাদের বাড়িতে বড় করে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে। সমস্ত আত্মীয় স্বজন তো অনুষ্ঠানটি দেখে খুব প্রশংসা করছিল। তো আজ ভাস্কারের ছেলেটাও অনেক খুশি হয়, আর সে খুশির চোটে কান্নাই করে দেয়। আর তার বাবা মাকে বলতে থাকে এতদিন পর্যন্ত স্কুলে তার বন্ধুরা তাকে অনেক বুলি করত, সে গরিব বলে। তারপর সে মামার বাড়িতে গেলেও তার মামাতো ভাই তাকে অনেক কথা শোনাতো। সে প্রায় দিনই একই জামা পরে যেত বলে সে তাকে বলতো তোর বাবা কি তোকে জামা কাপড় কিনে দেয় না? আর আজ সে যখন কোট প্যান্ট পরে কেক কেটেছে তখন তো তার মুখই বন্ধ হয়ে গেছে। এরকম অনেক কিছু বলে বাচ্চাটা কাঁদতে থাকে আর বলে আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে অনেক ভালোবাসো, এই জন্যই তো আমার জন্য এত কিছু করেছো। এখন থেকে আমি তোমাদের সব কথা শুনে চলবো। এটা শোনার সাথে সাথে তো ভাস্কার আর তার ওয়াইফ দুজনেই খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। আসলে টাকা পয়সা না থাকলে এখনো অনেকে আছে আমাদের সমাজে যারা মানুষকে ছোট করে দেখে। তবে সবাই তো মানুষ, সবাইকে তার সঠিক সম্মানটা দেওয়া উচিত। টাকা দিয়ে কাউকে বিচার করা উচিত নয়। সেখানে অ্যান্থনি আর সাম্বাও ছিল। তখন অ্যান্থনি ভাস্কারকে বলে আমার ছেলেটা আমেরিকায় পড়াশোনা করে আর সেখানেই সে একটা চাকরি পেয়েছে, আমাকেও সেখানে নেয়ার জন্য জোর করছে। এখন আমি যদি সেখানে যাই তাহলে তার টাকা দিয়েই আমাকে চলতে হবে। এখন পর্যন্ত আমি যেই টাকাগুলো ইনকাম করেছি সেই সমস্ত টাকাই আমি আমার ছেলেকে দিয়েছি। আমার কাছে এখন খুব একটা টাকা নেই, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। শেষবার আমি একটা বড় ডিল করব।
সেখান থেকে যেই টাকা প্রফিট আসবে সেই সমস্ত টাকা আমরা 3 জন ভাগ করে নিব। আর এরপর আমি আমেরিকায় গিয়ে ছোট্ট একটা ব্যবসা করব। এরপর সে আরো বলে, এই সপ্তাহে ইন্ডিয়াতে 3টা বিদেশি গাড়ি আসবে। এগুলো অনেক দামি গাড়ি, এগুলোর এখানে কোনো কাজ নেই। তাই আমরা যদি সেগুলো কিনতে পারি আর সেটা মার্কেটে সেল করতে পারি তাহলে আমরা অনেক টাকা লাভ করতে পারবো। কিন্তু এই ডিলের জন্য প্রয়োজন 10 লাখ টাকা। বলে রাখা ভালো, তখনকার সময়ে 10 লাখ টাকা ছিল অনেক বড় বিষয়। ভাস্কার তো এটা শুনে বলে, 1-2 লাখ টাকা অ্যাডজাস্ট করা সম্ভব, কিন্তু 10 লাখ টাকা কিভাবে ম্যানেজ করব? এটা একদমই অসম্ভব একটা ব্যাপার, এটা আমার দ্বারা সম্ভব না। সবাই আমাকে সন্দেহ করতে পারে। এভাবেই এই ডিলটা সে ক্যান্সেল করতে বলে। কিন্তু তারপর সে তার পরিবারের কথা ভেবে সবার ভালোর কথা চিন্তা করে এই শেষ ডিলটা করার সিদ্ধান্ত নেয়। এরপর ভাস্কার অনেক চালাকি করে ব্যাংক থেকে 10 লাখ টাকা বের করে আনে। তারপর সেই টাকাগুলো সে অ্যান্থনির কাছে দিয়ে দেয়। আর সেই টাকা দিয়েই তারা সেই 3টা গাড়ি কিনে নেয়। আর এরপরে গাড়িগুলো ডিলারের কাছে নিয়ে যায়। আর ওখান থেকে তারা জানতে পারে যে এই গাড়ির ডিলারকে কোনো এক কারণে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। আর এটা শুনেই তো তাদের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। তারা বুঝে উঠতে পারছিল না এখন তারা কি করবে। ভাস্কার তখন ভাবতে থাকে, ব্যাংক খোলার পর টাকাগুলো যদি সে ঠিকঠাক ভাবে ব্যাংকে রাখতে না পারে তাহলে তো তার সম্মানের সাথে সাথে চাকরিটাও চলে যাবে। তো এরপরই ভাস্কার একটা বুদ্ধি বের করে আর সেই 3টা গাড়িতেই গভর্নমেন্টের নকল নম্বর প্লেট লাগায়। এরপর তারা কয়েকটা রাস্তার ভিক্ষুককে জোগাড় করে নিয়ে আসে তাদেরকে নেতা সাজানোর জন্য। আর একটা বার ডান্সারকে নায়িকা বানায়, কারণ ভাস্কার ঠিক করেছে তারা এখন এই গাড়িগুলো অন্য প্রদেশে নিয়ে যেয়ে বিক্রি করবে, সেখানকার কোনো এক ডিলারের কাছে। কিন্তু এগুলো নিয়ে যাওয়ার জন্য তো 2টা চেকপোস্ট পার হতে হবে। এ কারণেই সে এই ফেক মন্ত্রী আর নায়িকা বানিয়েছে, যাতে করে তাদের কোনো ঝামেলা না হয়। তো এভাবেই তারা চেকপোস্ট পার করে ফেলে। আর পুলিশ অফিসারগুলো এই 3টা গাড়িকে ভিআইপি গাড়ি মনে করে ছেড়ে দেয়। এরপর তারা গাড়িগুলোকে অন্য একটা শহর অর্থাৎ গোয়াতে নিয়ে আসে। সেখানে এই গাড়িগুলো বিক্রি করে তারা অনেক টাকা প্রফিটও পায়। এই ডিল থেকে তারা প্রচুর টাকা ইনকাম করে। সবাই তো খুব খুশি হয়ে যায়। তখন ভাস্কার ওই ফকিরগুলো আর ওই বার ডান্সারকে 1 লাখ করে টাকা দেয়। এতে তো তারা সবাই অবাক হয় আর অনেক খুশিও হয়ে যায়। আর বাকি টাকা ভাস্কাররা 3 জন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। তো অ্যান্থনি তখন ডিরেক্ট একটা এয়ারপোর্টে আসে আর সেখান থেকে একেবারে সে আমেরিকা চলে যায়। এখানেই তাদের 3 জনের জার্নিটা শেষ হয়। পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি ভাস্কার তার ব্যাংকে আসে টাকাগুলো রাখার জন্য। কিন্তু ব্যাংকে যেয়ে সে একটা ঝটকা খায়। ব্যাংকের ভেতর সে বেশ কয়েকজন পুলিশকে দেখতে পায়। এটা দেখেই তো সে ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে পুলিশ কি আবার তাকে ধরার জন্য চলে আসলো? কিন্তু আসলে তো ব্যাংকের ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনেক বড় একটা স্ক্যাম করে ধরা পড়েছে। এজন্যই পুলিশ এসেছিল। আর এটা ছিল সেই ম্যানেজার যে তাকে প্রমোশন না দিয়ে উল্টো তাকে ব্ল্যাকমেইল করেছিল। তো এটা দেখে তো ভাস্কার অনেক ঘাবড়ে যায় আর ভাবতে থাকে যে কিভাবে এখন সে এতগুলো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করবে। ঠিক তখনই ব্যাংকের জিএম ভাস্কারের সামনে এসে তাকে তার সুটকেস সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। তাকে বলে, তুমি এই সুটকেসটা এখানে কেন এনেছো? এই সুটকেসে এমন কি আছে? এটা একটু খুলে আমাদের দেখাও তো। ভাস্কার তখন তাকে বলে, আমি গ্রাম থেকে ডিরেক্ট ব্যাংকে ঢুকেছি। এই সুটকেসে আমার কয়েকটা কাপড় আছে। তবুও জিএম তাকে সুটকেসটা খুলতে বলে, কারণ তার একটু সন্দেহ হচ্ছিল। তখনই তো ভাস্কার বেশ ঘাবড়ে যায় আর বাধ্য হয়ে ভয়ে ভয়ে সুটকেসটা খুলতে থাকে। এরপর যখনই সে সুটকেসটা খোলে তখনই আমরা দেখতে পাই সুটকেসে তো কোনো টাকাই ছিল না, সেটা পুরো খালি ছিল। তাতে ছিল শুধুমাত্র কিছু কাপড়। আসলে সবাই যখন ব্যাংক থেকে একটু বাইরে গিয়েছিল ঠিক তখনই ভাস্কার চালাকি করে টাকাগুলো ব্যাংকে রেখে দেয়, যাতে কেউ কিচ্ছু বুঝতে না পারে। এরপরে আমরা দেখতে পাই ভাস্কার তার বন্ধু সাম্বাকে বলছিল, আমি আর এই কাজগুলো কখনোই করব না, কারণ এই কাজগুলো খুবই রিস্কের। একবার ধরা পড়লে মান সম্মান চাকরি সব শেষ। কিন্তু সাম্বা তো তার চাকরি থেকে অবসর নিয়ে এখন স্মাগলিং এর কাজ শুরু করে। এদিকে ভাস্কারের কাছে এখন 50 থেকে 60 লাখ টাকা আছে। এই টাকাটা পেয়ে সে অনেক খুশি ছিল, কারণ এই টাকাটা দিয়ে সে তার নিজের জন্য একটা গাড়ি কিনতে পারবে। এছাড়াও তার ওয়াইফ সুমতির খাবারের ব্যবসা করার যে স্বপ্নটা ছিল সেটাও সে পূরণ করতে পারবে আর তাকে ব্যবসা শুরু করতে সাহায্য করতে পারবে। তাই সে তার পরিবারের প্রত্যেকটা সদস্যের নামে একটা করে জার রেখে দেয় আর সেখানে তাদের জন্য টাকা জমিয়ে রাখে। তো এরপরে একদিন ভাস্কারের ছোট ভাই তার কাছে এসে তাকে বলে সে লন্ডনে পড়াশোনার জন্য একটা সিট পেয়েছে,
সে আরো বলে সে যদি ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে সে সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা বেতনের চাকরি করতে পারবে, কিন্তু এটা যদি সে লন্ডনে করে তাহলে সে প্রত্যেক মাসে 60,000 টাকা ইনকাম করবে। ভাস্কার তখন তার ভাইয়ের কথায় রাজি হয়ে যায় আর তাকে দেশের বাইরে পড়তে পাঠায়। আর এই সব সে করেছিল তার কাছে জমানো ওই টাকা থেকেই। তো এর পরদিনই ভাস্কর অফিসে গেলে জানতে পারে তার প্রমোশন হয়ে গেছে। এতদিন সে যেই পদে প্রমোশন নিতে চেয়েছিল সেই পদেই তার প্রমোশন হয়েছে, তাই তো সে অনেক খুশি। আর তার বেতন একবারে 6,000 থেকে 19,000-এ পৌঁছে গেছে। তো এরপর ব্যাংকের প্রধান কর্মকর্তা তাকে জিজ্ঞেস করে সে আর কি চায়। যদি সে আর কোনো কিছু চায় তাহলে তাদেরকে জানাতে পারে, কারণ সে তো তাদের এই ব্যাংকের বেস্ট এমপ্লয়ি। তখন ভাস্কর তাদেরকে তার এতদিনের স্বপ্নের কথা বলে, সে ওই লাল গাড়িটার কথা বলে। তো দেখা যায় তাকে ওই গাড়িটাও দিয়ে দেওয়া হয়। এই গাড়িটা পেয়ে তো ভাস্কর ভীষণ খুশি হয়, কারণ এই গাড়ির স্বপ্ন তার অনেক দিনের। এরপর সে সেই গাড়িতে করেই তার বাড়িতে আসে। গল্পটা এখান থেকে বর্তমানে চলে আসে। তখন সিবিআই অফিসার ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে চমকে ওঠে। তার অ্যাকাউন্টে তো টোটাল টাকা ছিল 100 কোটি। এরপর তাকে জিজ্ঞেস করা হয় ছোট্ট একটা কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা কিভাবে এলো। গল্পটা এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ভাস্করকে অ্যাসিস্ট্যান্ট জিএম করার পর চেয়ারম্যান তাকে বলছিল আমাদের ব্যাংকের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাস্টমার আছে, এই কাস্টমারদের জন্য ব্যাংকের অনেক ফায়দা হয়। এদের মধ্যে একজন হলো হর্ষদ মেহতা। তো তুমি তার অ্যাকাউন্টটা পার্সোনালি দেখাশোনা করো। তো যারা প্রতীক গান্ধীর স্ক্যাম 1992 সিরিজটা দেখেছেন তারা অবশ্যই হর্ষদ মেহতা সম্পর্কে জেনে থাকবেন, যে ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যামের সাথে জড়িত ছিল। যাই হোক, তো পরের দিনই হর্ষদের পরিচিত এক লোক যার নাম সুরাজ সে ভাস্করের কাছে আসে। তখন সে ভাস্করকে কয়েকটা পেপার দিয়ে বলে এটা কাটারি ব্যাংকের বিআর পেপার। তো তখন ব্যাংকের একজন পিয়ন চন্দন স্যারকে বলে বিআর সম্পর্কে বলার জন্য। তখন চন্দন স্যার তাকে বলছিল এই বিআর পেপারস আসলে কি জন্য ব্যবহার করা হয়। সে পিয়নকে বলে যেভাবে আমাদের টাকা প্রয়োজন পড়লে আমরা ব্যাংকে আসি টাকা নেওয়ার জন্য, ঠিক সেভাবেই যদি কখনো অন্য ব্যাংকেরও টাকার প্রয়োজন পড়ে তাহলে একটা ব্যাংক অন্য একটা ব্যাংকে লোন দিয়ে থাকে। তবে আইন অনুযায়ী এক ব্যাংক অন্য আর এক ব্যাংকে কখনোই লোন দিতে পারবে না, তাই মাঝখানে একটা ব্রোকার থাকা খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের ব্যাংক এবং কাটারি ব্যাংকের মাঝখানের ব্রোকার হলো ওই হর্ষদ মেহতা। মানে আমরা যদি টাকাগুলো হর্ষদকে দেই তাহলে সে টাকাগুলো দেবে কাটারি ব্যাংকে, ঠিক তেমনি টাকাগুলো পরিশোধ করবে একই নিয়মে। আর ব্রোকার হওয়ার জন্য হর্ষদও কিছু কমিশন পাবে। আর এই প্রসেসকেই বলা হয় বিআর। ভাস্কর তখন সুরাজকে বিআর দিয়ে বলে এই বিআরের সময়টা মাত্র 2 সপ্তাহ, এই 2 সপ্তাহের মধ্যেই টাকাগুলো তোমাদের পরিশোধ করতে হবে। তখন সুরাজ বলে একটু তো লেট হতে পারে, আপনি একটু ব্যাপারটা ম্যানেজ করে নিন। এভাবেই সে ভাস্করকে বেশ কিছু টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে আর তাকে একটা দামি ঘড়িও দিতে চায়, কিন্তু ভাস্কর তাকে বলে 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ, অর্থাৎ সে কোনো ঘুষ বা ঘড়ি কিছুই নেয় না। এরপরই সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। অর্থাৎ ভাস্কর এখন আবারও সৎভাবে চলার চেষ্টা করছে। তো এরপর একদিন ভাস্কর হর্ষদ মেহতার ব্যাংক স্টেটমেন্ট চেক করছিল। তখনই তার ব্যাংক স্টেটমেন্ট দেখে ভাস্কর ভীষণ অবাক হয়। সেখানে সে কোটি কোটি টাকার ব্যাংক ট্রানজাকশন দেখতে পায়। এরপরই সে একটা জিনিস লক্ষ্য করে, হর্ষদ যে টাকাগুলো ব্যাংক থেকে লোন নিত ওই টাকা সে সরাসরি ব্যাংকে ডিপোজিট না করে নিজের কাছে রেখে দিত। আর সেখানে সে এটাও দেখতে পায় হর্ষদ কাটারি ব্যাংক থেকেও অনেকগুলো টাকা বিআর নিয়েছে। আর তাদের ব্যাংক থেকে যে বিআর নিয়েছিল কাটারি ব্যাংকে দেওয়ার জন্য সেগুলো কাটারি ব্যাংকে দেওয়ার কোনো রেকর্ডই সেখানে নেই। এটা দেখে ভাস্কর তো পুরোই অবাক হয়ে যায়। সে তখন কোনো কিছুই বুঝতে পারছিল না যে 2 ব্যাংক থেকে এতগুলো টাকা নিয়ে হর্ষদ আসলে করেটা কি। তো কয়েকদিন পরেই সব টাকাগুলো হর্ষদ পরিশোধ করে দেয়। ভাস্কর তখন এই পুরো ব্যাপারটা নিয়ে একটু ইনভেস্টিগেট শুরু করে। এরপর সে একটা লোকের মাধ্যমে বেশ কয়েকটা তথ্য পায়। আসলে হর্ষদ 2 ব্যাংক থেকেই টাকা তোলে, এরপর সেই টাকাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। আর এই টাকা দিয়েই শেয়ার বাজারের দাম একেবারেই কমে যায়। এরপরই সে কোনো এক কোম্পানির শেয়ারগুলো কম দামে কিনে নেয়। তারপর তার স্টকগুলোর জনপ্রিয়তা বাড়িয়ে সকল লোককে তাদের কোম্পানির স্টকগুলো কেনার জন্য ইনভাইট করতে থাকে। আর সবাইকে বলতে থাকে এই স্টকগুলো কিনলে তারা ভবিষ্যতে তাদের পণ্যগুলো খুব ভালোভাবে সেল করতে পারবে, তাই তারা যেন এখানেই তাদের টাকা ইনভেস্ট করে। এরপর সবাই যখন সেই কোম্পানিতে ইনভেস্ট করে
তখন তাদের স্টকের প্রাইসও বেড়ে যায়। আর যখন প্রাইসটা অতিরিক্ত বেড়ে যায় তখনই হার্ষাদ তার স্টকগুলো সেল করে দেয়। আর তারপরই স্টকগুলোর দাম ধীরে ধীরে কমে যেতে শুরু করে। হার্ষাদ তখন তার লাভের অংশ রেখে বাকি টাকাগুলো ব্যাংকে পরিশোধ করে দেয়। তো ভাস্কার এই সত্যটা জানতে পেরে সে তখনই ঠিক করে এই সবকিছু সে চেয়ারম্যানকে জানিয়ে দিবে। কিন্তু পরক্ষণেই সে ভাবে এই সবকিছু চেয়ারম্যানকে বলেই বা তার কি লাভ, তাই সে তখনই ফোনটা রেখে দেয়। তারপর সে সুরাজের সাথে দেখা করতে আসে। এরপর সে তার সাথে একটা ডিল করে যে হার্ষাদ যখন ব্যাংক থেকে বিয়ার নিবে সেখান থেকে তখন ভাস্কারকেও 1% টাকা দিতে হবে। এর সাথে হার্ষাদ যখনই কোনো শেয়ার কিনবে তার আগেই ভাস্কারকে এ ব্যাপারে অবশ্যই জানিয়ে দিতে হবে। এরপর যখন সে স্টকগুলো সেল করবে তখন ভাস্কারকে বলেই সেল করতে হবে যেন সেও সেখান থেকে শেয়ার কিনে সেল করতে পারে। তো সুরাজের কাছেও তখন আর কোনো উপায় ছিল না, তাই সেও এই শর্তে রাজি হয়ে যায়। আর এভাবেই সে প্রথমবার ব্যাংক থেকে বিয়ার নিয়েই ভাস্কারকে 1% টাকা দেয়। কিন্তু এখন এই টাকাগুলোকে বৈধ করার জন্য কনভার্ট করতে হতো, কারণ টাকার পরিমাণ ছিল অনেক বেশি। তো অ্যান্থনির একটা বন্ধু ছিল যার নাম ছিল আনোয়ার। আনোয়ার অ্যান্থনিকে অনেকবারই সাহায্য করেছিল। ভাস্কার তখন আনোয়ারের সাথে দেখা করতে আসে আর তাকে বলে, আমার কাছে বেশ কিছু টাকা আছে, এগুলোকে বৈধ করতে তোমার সাহায্য লাগবে। আনোয়ার তখন ভাস্কারকে একটা মাস্টারপিস আইডিয়া দেয়। সে তাকে বলে, এই টাকাগুলো যদি আমরা লটারি বিক্রি করা লোকদেরকে দেই তাহলে সেই লটারি বেচার মাধ্যমে আমাদের টাকা আমাদেরই ফেরত দেবে। আর লটারি জেতার পর সরকারকে কিছু টাকা ট্যাক্স দিতে হবে আর বাকি টাকা আমাদের ব্যাংকে ঢুকবে। এভাবেই ভাস্কার লটারির মাধ্যমে 25 লাখ টাকা জিতে নেয়। আর এর থেকে সরকার ট্যাক্স নেওয়ার পর তার কাছে 17 লাখ টাকা বাকি থাকে। এরপর সেই টাকা ভাস্কার শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। আর মাত্র 17 লাখ টাকা ইনভেস্ট করার পরই সেখান থেকে সে 70 লাখ টাকা লাভ করে। এতে তো সে খুবই খুশি হয়ে যায়। আর এভাবেই সে একদিক থেকে লটারির মাধ্যমে টাকা আনে আর অন্যদিকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। তো গল্পটা এখান থেকে বর্তমানে আসে। ভাস্কার তখন সিবিআই অফিসার লক্ষ্মণকে বলছিল যে আমি এভাবে কয়েকটা লটারি জিতেছিলাম আর সেই টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছি আর এভাবেই ধীরে ধীরে প্রফিটগুলোকে রেখে দিয়েছি। এসব শুনে লক্ষ্মণ বলে, সবই ঠিক আছে, কিন্তু সেই 70 লাখ টাকা একদিনে সে কিভাবে খরচ করেছে? তো ভাস্কার সেই টাকাগুলো দিয়ে যা করেছে তাদেরকে এবার সেই সবকিছুই সে খুলে বলতে থাকে। ভাস্করের ছোট যেই বোনটা ছিল সেই বোনের সে বিয়ে ঠিক করে। এরপর সেদিনই শপিং এর জন্য তার ওয়াইফ সুমতি আর তার বোনকে নিয়ে মার্কেটে আসে। কিন্তু মার্কেটের লোক ভাস্করের কাপড় দেখে তাকে সম্মান দেখায় না, বরং তাদের সাথে খারাপ আচরণ করে। তাই তখনই তাদেরকে ছোট করে দেখার জন্য ভাস্করের ব্যাপারটা খুব গায়ে লাগে। এরপরই সে একটা গাড়ি কিনে সেই গাড়িতে করে ওই মার্কেটে আসে। সে নতুন জামা কাপড়ও কিনে ফেলেছিল আর তারপরই সেই গয়নার দোকানের সমস্ত কিছু সে কিনে নেয়। তখন যেই লোকগুলো ভাস্করকে সম্মান দেখায়নি এর আগে, বরং তাদেরকে ছোট করে দেখেছে, সেই লোকগুলোই ভাস্করের কাছে ক্ষমা চায় আর অনেক অনুনয় বিনয় করে কথা বলতে থাকে। তো ভাস্কর তখন সিবিআই অফিসারকে বলে সে এভাবেই টাকাগুলো খরচ করে ফেলেছে। এরপর কাহিনী আবারও পাস্টে আসে। ভাস্করের কাছে এখন খুব একটা টাকা নেই, এজন্য আবার যখন বিয়ার থেকে 1% টাকা আসে তখন ওই টাকাটা সে আবারও আনোয়ারের কাছে নিয়ে আসে। আনোয়ার তাকে আবারও একটা বুদ্ধি দেয়। সে তখন তাকে বলে, আমরা একটা 2 নম্বর কোম্পানি খুলতে পারি আর সেই কোম্পানির মাধ্যমেই কালো টাকা সাদা করতে পারি। ভাস্কর তখন সুমতির জন্য একটা খাবারের হোটেল দেয়। এরপর সে ওই হোটেল সম্পর্কিত বেশ কিছু মিথ্যা পেপারসও বানিয়ে ফেলে যেখানে খরচ দেখায় অনেক টাকা। এভাবেই ধীরে ধীরে তারা কালো টাকাগুলোকে বৈধ করতে থাকে। এর মধ্যেই সে তার মদ খাওয়াটাও শুরু করে দেয়। টাকা বাড়ার সাথে সাথে তার মধ্যে অহংকারও সৃষ্টি হতে থাকে। ধীরে ধীরে তার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে। ভাস্করের এইসব পরিবর্তন দেখে তো সুমতিও অনেক কষ্ট পায়। সে তো এমন ভাস্করকে কখনোই চিনত না। এমনকি ভাস্কর তো এখন তার কলিগদেরও ছোট করে কথা বলতে শুরু করে। তো একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার তার সাথে দেখা করতে আসে। তখন তারা দুজন বিয়ার সম্পর্কে কথা বলছিল। সেই সময় ভাস্কর তাকে বলে হার্ষাদের কাছ থেকে এখনো 90 কোটি টাকা বিয়ার আসা বাকি আছে।
তার উপর এখন সে আরো কিছু টাকা বিয়ার চায়। এখন আমি বুঝতে পারছি না কি করব। এসব কথা শুনে ম্যানেজার একটু চমকেই যায় আর তাকে বলে, 90 কোটি টাকা? আমি তো এতগুলো টাকার কখনো পেপারই তৈরি করিনি। আমি তাকে সর্বোচ্চ 1 কোটি টাকার উপরে কখনো বিয়ার দেইনি। এরপর সে পেপারসগুলো চেক করে আর বলে, এখানে যেই স্বাক্ষরটা আছে সেটা তো আমার না, তারা এটা কপি করেছে। এখন যদি হার্ষাদ 90 কোটি টাকা না দেয় তাহলে তো তোমার কোম্পানির মালিক তার নামে কেস করবে। এরপর জিএম সবকিছু ইনভেস্টিগেট করবে আর তখন আমাদের দুজনের নামটাই সবার আগে বের হয়ে আসবে। আর এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চিত আমাদের দুজনকেই জেল খাটতে হবে। এই কথা বলতে বলতেই ম্যানেজার অনেক ঘাবড়ে যায় আর ভয়ে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। তখনই ভাস্কর তাকে দ্রুত হসপিটালে নিতে থাকে, কিন্তু এর মধ্যেই সে মারা যায়। আর তার এই অবস্থা দেখে ভাস্করও খুব ঘাবড়ে যায় যে তারও তো এমন অবস্থা হতে পারে। তাই সে চিন্তা করতে থাকে যে সেই সব কিছুর থেকে বেরিয়ে আসবে। ঠিক তখনই সুরাজ ভাস্করের কাছে আসে। ভাস্কর তখন সুরাজকে অনেক উল্টো পাল্টা কথা শোনায় আর তাকে বলে, সেই 90 কোটি টাকা যতক্ষণ না তোমরা পরিশোধ করতে পারবে ততক্ষণ তোমরা কোনো বিয়ারই পাবে না, এটা তোমার বসকে অবশ্যই বলে দিবে। এদিকে ভাস্কর তখন জানতে পারে তার বন্ধু স্মাগলিং করতে গিয়ে পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে আর এখন সে জেলে আছে। এই কথা শোনার সাথে সাথে তো ভাস্কর পুলিশ স্টেশনে চলে যায় আর জামিনের মাধ্যমে তার বন্ধুকে বের করে আনে। এরপর একদিন ভাস্করের শালা তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। তখন সে তাকে বলে সে বেশ কিছু টাকার জন্য একটু সমস্যায় পড়েছে, তাই সে ভাস্করের কাছে ইমার্জেন্সি কিছু টাকা ধার চায়। আর এই টাকার কথা নিয়ে সুমতি আর তার মায়ের মধ্যেও একটা ঝামেলা তৈরি হয়। সুমতির মা তাকে বলছিল, খাবারের ব্যবসার আইডিয়াটা তো আমি দিয়েছি আর আমার জন্যই আজ তুমি এতগুলো টাকা ইনকাম করতে পারছো। এই কথা শুনে সুমতি তো ভীষণ রেগে যায় আর রাগ করে সে তার দোকানটাই ভেঙে চুরে ফেলে আর নিজের ব্যবসাটাই বন্ধ করে দেয়। ঘরের এরকম অবস্থা দেখে তো অনেক বছর পর ভাস্করের বাবা ঘর থেকে বাইরে আসে আর এরপর সে সবার সাথে কথা বলে। ভাস্করকে সে নিজের ঘরে ডেকে নেয় আর তাকে তার কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। সে তখন আরো বলে, খাবারের ব্যবসার কাগজগুলো দেখে তার মনে হচ্ছে না এগুলো সত্যিকারের বিল, সবগুলো বিলের কাগজই 2 নম্বর। সে তখন ভাস্করকে বলে, তুমি ভুলে যেও না আমি একজন সিএ ছিলাম, তাই আমাকে এখন সব সত্যিটা খুলে বলো। এরপরই ভাস্কর তার বাবাকে শুরু থেকে সব কিছু খুলে বলতে থাকে। এই সব শোনার পর তার বাবা তাকে বেশ কিছুক্ষণ বোঝায় যে তুমি প্রথমে পরিবারের জন্য টাকার পেছনে ছুটলেও এখন সেটা তোমার নেশায় পরিণত হয়েছে আর অতিরিক্ত টাকার মালিক হয়ে তুমি পরিবর্তন হয়ে গেছো, যে কারণে তোমার পরিবারের মধ্যেও ফাটল ধরছে। আর এরপরই ভাস্কর নিজের ভুল বুঝতে পারে। সে এবার টাকার নেশা থেকে বের হয়ে আসে। তারপর থেকে ভাস্কর তার শালা, তার বন্ধু সবাইকেই সাহায্য করতে শুরু করে। তখন সে তার নিজের আচরণেও অনেক পরিবর্তন আনে আর যাদের যাদের সাথে সে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে সে ক্ষমা চায়। এরপর একদিন জিএম ভাস্করকে অফিসে ডাকে, তাকে জিজ্ঞেস করে কেন সে হার্ষাদের বিয়ারটা অ্যাকসেপ্ট করেনি। অনেকদিন হলো সুরাজকেও আর ব্যাংকে দেখা যায়নি। ভাস্কর তখন বলে ওদের কাছ থেকে এখনো 90 কোটি টাকা তাদের পাওনা আছে। এমন অবস্থায় সে কিভাবে আবারও তাদের বিয়ারটা অ্যাকসেপ্ট করত। এটা শুনে জিএম তখন ভাস্করকে জোর করলেও ভাস্কর বিয়ার দেওয়ার জন্য রাজি হয় না। এরপরে সে বাধ্য হয়ে রিজাইন লেটার দিয়ে সেখান থেকে চলে আসে, কারণ সে আর এসবের মধ্যে যেতে চাচ্ছিল না। তবে তার এই চাকরি ছেড়ে দেওয়াতে তার কলিগরা অনেক বেশি কষ্ট পায়, কারণ ভাস্করের সাথে তাদের অনেক ভালো সম্পর্ক ছিল। তো এর ঠিক 2 দিন পরেই সিবিআই অফিসার ভাস্করকে ধরে ফেলে। তো তখন সেই সিবিআই অফিসার লক্ষ্মণ ভাস্করকে বলছিল, তোমার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে ওই সমস্ত টাকার প্রমাণগুলো তো তুমি রেডি করেছো, কিন্তু আমি চাইলে তোমার সমস্ত টাকা উধাও হয়ে যেতে পারে। তোমার অ্যাকাউন্ট সম্পর্কে যদি ইনকাম ট্যাক্সকে বলে দেই তাহলে তোমার তো জেলে থাকতে হবে। এখন তুমি যদি এমনটা না চাও তাহলে আমি যা বলছি সেটা করো। তোমার অ্যাকাউন্টে যে 100 কোটি টাকা আছে ওই সমস্ত টাকা তুমি হার্ষাদকে দিয়ে দাও। আর এখানেই আমরা বুঝতে পারি ব্যাংকের জিএম আর সিবিআই একসাথে মিলে কাজ করছে হার্ষাদের হয়ে। আসলে তারা চাচ্ছিল এই টাকাগুলো যদি ভাস্কর হার্ষাদকে দিয়ে দেয় তাহলে সেটা দিয়ে সে ব্যাংকের টাকা পরিশোধ করতে পারবে আর তার উপর কোনো কেসও থাকবে না। পরবর্তীতে আমরা দেখতে পাই এই কাজগুলোর সাথে ব্যাংকের চেয়ারম্যানও জড়িত ছিল। তো ভাস্কর তখন বাধ্য হয়ে তার পরিবারের কথা ভেবে সমস্ত টাকা হার্ষাদের নামে লিখে দেয়
ভাস্কার যেমনটা আগে ছিল আবারও সে নিঃস্ব হয়ে আগের অবস্থায় ফিরে আসে। তো পরের দিনই তারা যখন ভাস্কারের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো বের করতে যাচ্ছিল তখনই তারা একটা বড় ঝটকা খায়। তারা দেখতে পায় সেখানে তো কোনো টাকাই নেই। মানে ভাস্কার আজ থেকে 10 দিন আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা বের করে নিয়েছে। এরপর সে তার অ্যাকাউন্টটাও একেবারেই বন্ধ করে দিয়েছে, কিন্তু কম্পিউটারে এখনো সেটা শো করছিল না। কারণ আগেই তো বলেছি তখন সব কাজ কাগজে হতো আর সেগুলো কম্পিউটারে রেকর্ড করতে অনেক দিন সময় লেগে যেত, আর এই সুযোগটাই সে নিয়েছিল। এরপরে আমরা ভাস্কার আর তার ফ্যামিলিকে প্লেনে দেখতে পাই। ভাস্কার তার পুরো পরিবারকে নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। কাহিনীটা এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে আসে আর আমরা তখন দেখতে পাই ভাস্কারের এই পুরো ব্যাপারটা যখনই তার বাবা জানতে পারে তখন তিনি ভাস্কারকে বেশ কয়েকটা আইডিয়া দেয় আর তাকে বলে সে যতই চেষ্টা করুক ইনকাম ট্যাক্স অফিসার তাকে ধরে ফেলবে, এজন্য সমস্ত টাকা ব্যাংক থেকে বের করে ফেলতে হবে। এরপর সেই টাকা দিয়ে সে যদি অন্য একটা দেশে একটা বাড়ি কিনে ফেলে বা অন্য কিছু করে তাহলে তারা আর তাকে কখনোই ধরতে পারবে না। আর তার কাছে যে টাকা আছে তা দিয়ে সে অন্য দেশের সিটিজেনশিপও নিয়ে নিতে পারবে খুব সহজে। তো ভাস্কারের বাবা এই ব্যাপারে সবকিছুই জানতো, তাই তার মাধ্যমেই তারা এই কাজগুলো করে ফেলে। আর যাওয়ার সময় ভাস্কার তার শেষ কাজটা করে রেখে যায়। সে ব্যাংকের জিএম, চেয়ারম্যান, এমনকি হার্ষাদের সম্পর্কেও পুলিশকে সবকিছু জানিয়ে যায়। আর এরপর ইনকাম ট্যাক্সের লোকেরা তখন তাদেরকেও অ্যারেস্ট করে। এভাবেই সমস্ত খারাপ লোকগুলোকে ফাঁসিয়ে দিয়ে ভাস্কার দেশ ছেড়ে চলে যায় আমেরিকায়। আর সেখানে তো অ্যান্টোনিও ছিল, আর সেই তাকে সেখানে একটা হোটেল কেনার ব্যবস্থা করে দেয়। আর ভাস্কার এখন ওই হোটেলটাই চালায়। এভাবেই সে পুরো পরিবার নিয়ে এখন সুখে শান্তিতে বসবাস করছে। এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আর এই গল্পে এটাই দেখানো হয়েছে যে টাকা মানুষের প্রয়োজন, আর এই প্রয়োজনের তাগিদেই মানুষ টাকা ইনকাম করে। কিন্তু এই টাকা ইনকাম করতে যেই কখনো নিজের সততা, নৈতিকতা এইসব হারিয়ে ফেলা উচিত না। তাহলে দিন শেষে আপনার কাছে অনেক টাকা তো থাকবে, কিন্তু মনের শান্তি আপনি কখনোই খুঁজে পাবেন না। তাই সৎ পথে থেকে যতটুক টাকা ইনকাম করা যায় সেটা নিয়েই খুশি থাকা উচিত। যাই হোক, তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।